আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, যারা প্রতিদিন আমাদের অনলাইন ভিডিও ক্লাস দেখে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সবাইকে নোয়াখালী চিত্রের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই মার্চ মাস থেকে শুরু করে অদ্যাবধি আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তার ধারাবাহিকতা আমি আজকেও এসেছি একটা ভিডিও ক্লাস নিয়ে। একেবারে সহজতা নিয়ে আমরা গত 2টা দিন আলোচনা করেছি, আজকেও আসছি। সেটা হলো পারিবারিক বাজেট। আমরা এখন পরিবারের হেফাজতে আছি, পারিবারিকভাবে ভালো আছি, আমাদের পড়াটাও কিন্তু পারিবারিক বাজেট। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি একটা অঙ্কে চলে যাচ্ছি। তথ্য বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। বাজেট কি, পারিবারিক বাজেট কি, হিসাব ব্যবস্থা বৈশিষ্ট্য কয়টি, ব্যয়ের খাতগুলো কি কি, শিক্ষা খাতে কত, চিকিৎসা খাতে কত, যোগাযোগে কত, বাসস্থানে কত, এগুলো আমরা আলোচনা করেছি। তোমরা নিচে দেখেছ যেগুলো এমসিকিউতে আসে। সূত্রগুলো আলোচনা করেছি। পারিবারিক তহবিল কীভাবে নির্ণয় করতে হয়, আয় বিবরণী কীভাবে করতে হয়, আর্থিক বিবরণী কীভাবে করতে হয়। তো আনন্দের বিষয় হলো, আমি আজকে তোমাদের জন্য 2020 সালে এসএসসি প্রশ্ন বিশ্লেষণপূর্বক হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক প্রস্তুত করেছি। তোমরা এখন সবাই অঙ্কটা উঠে নাও। আশা করি তোমাদের হিসাব বিজ্ঞানের খাতা, স্কেল এবং কলম নিয়ে তোমরা প্রস্তুত আছো। সবাই একটু উঠাও। সালের 1 জানুয়ারি তারিখে জনাব মিলন নগদ 10,000, আসবাবপত্র লাগলো 25,000, এবং 50,000 ব্যাংক থেকে 50,000 টাকা নিয়ে 50,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ব্যবসায় আরম্ভ করেন। আচ্ছা, এরপরে তার একটা প্রাপ্তি প্রদান হিসাব আছে। প্রাপ্তি প্রদান হিসাব প্রাপ্তিসমূহ টাকা, প্রদানসমূহ টাকা। খাতের নগদ 10,000, বেতন 2,04,000। খাতের নগদ 10,000, বেতন 2,04,000, সম্মানী 72,000। তারপর দেখো, খাদ্য 24,000, বাড়ি ভাড়া 57,000। বাড়ি ভাড়া 57,000। তোমরা প্রশ্নটা একটু সুন্দর করে উঠে নাও।
57,000, বাজার খরচ 26,000, সেলাই মেশিন 15,000। সেলাই মেশিন 15,000, 15,000, মনিহারি 3,000, মোটরসাইকেল 1 লক্ষ। মোটরসাইকেল 1 লক্ষ, হাতে নেওয়া 61,000। তাহলে আমার মোট হচ্ছে 2,86,000। একটা সমন্বয় আছে, বাড়ি ভাড়া বকেয়া 3,000, বাড়ি ভাড়া বকেয়া 3,000 টাকা। এখন আমার করণীয়গুলো আমরা একটু দেখি। পারিবারিক নির্ণয় করো, যেটা সবসময় আসে এবং আসবে। পারিবারিক তহবিল নির্ণয় করো। খ, আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। গ, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আচ্ছা, আমি বলছি প্রশ্নটা আবারও, তোমরা একটু দেখো, ধীরে সুস্থে উঠে নাও। 2018 সালের 1 জানুয়ারি জনাব মিলন নগদ 10,000 টাকা, আগাগত 1,25,000 এবং ব্যাংক ঋণ 50,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তোমরা জানো যেহেতু এটা বছরের প্রথমে বা 1 তারিখে উল্লেখ আছে, সো এগুলো আমাদের প্রারম্ভিক সম্পত্তি এবং প্রারম্ভিক দায়। আর প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায়টা আমরা বাদ দিলে পেয়ে যাবো আমাদের ক নাম্বারের কাঙ্ক্ষিত পারিবারিক হবে। এরপর একটা প্রাপ্তি প্রদান হিসাব আছে। তোমরা নিশ্চয় বুঝতে তো আমি প্রশ্নটা সংক্ষিপ্ত আকারে লিখছি, যে তথ্যটা না লিখলে নয়। প্রাপ্তির দিকে আছে হাতে নগদ 10,000, বেতন 2,04,000, সম্মানী 72,000। আর প্রদানে দেখো খাদ্য 24,000, বাড়ি ভাড়া 57,000, বাজার খরচ 26,000, সেলাই মেশিন 15,000, মনিহারি 3,000, মোটরসাইকেল 1 লক্ষ, হাতে নগদ 61,000। টোটাল যোগফল 2,86,000। এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমরা আয় ব্যয় বিবরণী প্রস্তুত করব। আয় ব্যয় বিবরণীর দুটো জিনিস আমার দরকার, একটা হলো আয় আর একটা হলো ব্যয়। আমি আয়গুলো পাবো প্রাপ্তির দিকে এবং ব্যয়গুলো পাবো প্রদানের দিকে। প্রাপ্তির দিকে আমি আগেও বলেছি সবসময় একটি বাদে বাকিগুলো আয় হয়। সেটা হলো হাতে নগদ বা নগদ তহবিল ছাড়া সকল প্রাপ্তি আয়। আমি কথাটা আবার রেফার করছি, হাতে নগদ বা নগদ তহবিল ছাড়া বাকি সব আয়। আর প্রদানের ক্ষেত্রে আমরা গড়ে ব্যয় পাবো, তবে যেগুলো মুনাফা জাতীয় সেগুলো হচ্ছে ব্যয়, আর যেগুলো মূল জাতীয় সেটা আমরা ব্যয় হিসেবে দেখাবো না। তাহলে আমরা সেখান থেকে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করবো। আর নিচে যে একটা সমন্বয় দেওয়া আছে বাড়ি ভাড়া বকেয়া 3,000 টাকা, সেই বাড়ি ভাড়াটা কিন্তু বকেয়াটা বাড়ি ভাড়ার সাথে যোগ হবে। তোমরা উদ্দীপকে দেখতে পাচ্ছ বাড়ি ভাড়া আছে তোমার 57,000, বাড়ি ভাড়া 57,000, বকেয়া আছে 3,000। সুতরাং
57,000 সাথে 3,000 যোগ হবে। আর যখন আর্থিক বিবরণী প্রস্তুত করবো তখন সেটা খরচের বকেয়া দায়, অর্থাৎ তখন দায় হিসাবে আমরা দেখাবো। আর আর্থিক বিবরণীতে তোমরা জানো পারিবারিক থেকে আসবে, প্রারম্ভিক সম্পত্তি আসবে, প্রারম্ভিক দায় আসবে, আর এখানে যেগুলো মূলধনীয় ব্যয় সেগুলো আসবে। এই যে একটা বকেয়া আছে আগেও বলছিলাম, সেটা যেহেতু খরচের বকেয়া দায় হিসাবে আমরা নিয়ে আসবো। এরপর আমরা এখন অঙ্কটা একটু আস্তে আস্তে ধীরে সুস্থ করা শুরু করি। এখানে খুব বেশি সূত্র নাই, অল্প সেটা কথা মনে রাখলে এই অধ্যায়ের অঙ্কটা একেবারে সহজ। তোমরা সহজে 10 মার্ক ক্যারি করতে পারবে। আশা করবো এটাতে ব্যতিক্রম হবে না, তবে বেশি বেশি অনুসরণ করতে হবে, অনুসরণের কোনো বিকল্প নেই। তাহলে আমার উপর তথ্য অনুযায়ী আমি পড়াশোনা করি। পরামর্শ আছে আমার কাছে কি পারিবারিক তহবিল। দায়, টাকা, সম্পত্তি, টাকা। এই যে দায় আর সম্পত্তিটা যেহেতু পারিবারিক তহবিল সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ বে প্রারম্ভিক মোট দায়, তাহলে আমরা বছরের প্রথম 1 তারিখ মানে তো প্রারম্ভিক, সেখান থেকে নিয়ে আসবো। প্রথমত আসবে কত, সেটা সম্পদ। আসবাবপত্র 1,25,000। এরপরে নগদ আছে 10,000, নগদ 10,000। ব্যাংক ঋণ হলো আমার দায়, ব্যাংক ঋণ 50,000। তাহলে আমি যদি যোগ করি 1,35,000। এক লক্ষ 35,000 থেকে যদি 50,000 বিয়োগ দিই, তাহলে আমার কি হইতেছে 85,000 থাকার কথা। 1,35,000 বিয়োগ 50,000, সো 85,000। পারিবারিক তহবিল 50,000 টাকা। তোমার অঙ্কটা ওঠে না? আশা করি বুঝারই কথা, যেহেতু আমরা আগেও এই অঙ্কগুলো করিয়েছিলাম। প্রারম্ভিক সম্পত্তিগুলো, প্রারম্ভিক দায়গুলো, সম্পত্তি থেকে দায়টা বিয়োগ করার ফলে যেটা ছিল সেটা হলো আমার পারিবারিক তহবিল। এখন আমরা আয়ের বিবরণী করব। আয়ের বিবরণী ক নাম্বার, টাকা, টাকা। আগে বলেছিলাম আয়ের বিবরণীতে দুইটা তথ্য, একটা আয় আর একটা হলো ব্যয়। আমরা আয়গুলো পাবো প্রাপ্তির দিকে আর ব্যয়গুলো পাবো প্রদানের দিকে। একটা ছাড়া সকল প্রাপ্তি হলো আমার আয়, সেটা হলো হাতে নগদ, সেটা হলো হাতে নগদ। বিবরণ টাকা, টাকা। তাহলে প্রথম আমার আয়সমূহ, আয়সমূহ আমাদের তিনটা ছিল, হাতে নগদ,
বেতন সম্মানী। হাতে নগদ কখনো আয় হিসাবে আসবে না। আর দুইটা থাকে বেতন আর সম্মানী। বেতন সম্ভবত 2,04,000। সম্মানী সম্মানী ছিল আমার প্রশ্নে 72,000। আমরা যোগ করলে 2,76,000 বিয়োগ ব্যয়সমূহ তাহলে আমার ব্যয়ের মধ্যে কি কি ছিল? খাদ্য ক্রয় 24,000, খাদ্য ক্রয় 24,000, বাড়ি ভাড়া সমন্বয় আছে জন্য আমরা আউটে লিখলাম 57,000 যোগ বকেয়া 3,000, তাহলে 60,000। এরপর ছিল আমাদের বাজার খরচ 26,000, বাজার খরচ 26,000, মনিহারি 3,000। শেষ। যোগগুলো কি হয়েছে? 24,000 যোগ 60,000 যোগ 29,000, তাহলে 1,13,000। 1,13,000। এখন আমি যদি আমার আয় থেকে ব্যয় বাদ দিই তাহলে কি হইতেছে? আর হইতেছে 1,63,000। আয়ের উদ্বৃত্ত আয়ের উদ্বৃত্ত 1,63,000। সবাই একটু ওগুলো দেখো, আমি আবার বলতেছি। প্রথমে আমি আয় সমূহ নিয়ে আসছি। আয়ের মধ্যে আমার 3টা ছিল সপ্তাহের দিকে, সেটা হাতের মধ্যে বাদ গেছে। আর 2টা আছে বেতন এবং সম্মানী, 2টা যোগ করছি, যোগফল 2,76,000। এর ফলে বিয়োগ ব্যয়সমূহ, আমি ব্যয়গুলো পাবো প্রদানের পরে, যেগুলো মুনাফা দেবে সেগুলো আসবে ব্যয় হিসাবে। সেক্ষেত্রে আমার খাদ্য খরচ ছিল 24,000, বাড়ি ভাড়া 57,000 যোগ সমন্বয় বকেয়া ছিল 3,000, 57 60,000। এরপর ছিল বাজার খরচ 26,000, মনিহারি 3,000। এখন তোমাদের প্রশ্ন দেখতে পারে যে স্যার আরও কিছু তথ্য ছিল, যেমন সেলাই মেশিন, মোটরসাইকেল, হাতে নগদ, সেগুলো প্রদান করা ছিল কিন্তু এখানে আসে না কেন? তোমরা জানো সেগুলো হলো মূলধনীয় ব্যয়। যে সকল ব্যয় অনিয়মিত এবং যে সকল ব্যয়ের ফলে কারবারের স্থায়ী সম্পত্তির হ্রাস বৃদ্ধি ঘটে সেগুলো হলো মূলধনীয় ব্যয়। মূলধনীয় ব্যয় মুনাফা হিসাবে আসবে না, ব্যয় হিসাবে আসবে না। তাহলে এখানে আমি মোট আয় পেয়েছি 2,76,000। তোমরা সহজে দেখতে পাচ্ছ আমার আয় হলো 2,76,000, ব্যয় পেয়েছি 1,13,000। আর 1,76,000 থেকে যখন আমি 1,13,000 বাদ দিছি আমার আছে 1,63,000, সেটা হলো আমার আয়ের উদ্বৃত্ত। আমরা লাস্ট ঘ নাম্বার যেটা আছে আর্থিক বিবরণী, এখন সেটা ইনশাল্লাহ করব। আচ্ছা, এখন আমরা একটু দেখি আর্থিক বিবরণী ঘ নাম্বার করবো।
আর্থিক বিবরণীতে দুটো জিনিস লাগে, একটা সম্পত্তি, একটা হচ্ছে আয়। এই সম্পত্তি এবং দায়, টাকা টাকা। আমরা এই ঘরটা একটু বড় করে রাখি। বিবরণ, টাকা টাকা। প্রথমে সম্পদ সমূহ, সম্পদ সমূহ। এই সম্পদের টাকাগুলো কিন্তু দুই জায়গা থেকে আসবে। একটা হলো বছরের প্রথমে যে প্রারম্ভিক সম্পত্তি ছিল সেগুলো, একটা হলো প্রাপ্তি প্রদান হিসাবে প্রদান করা যে মূলধন যে ব্যয়গুলো ছিল সেগুলো। দুই জায়গা থেকে আমরা সম্পদগুলো পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে ছিল আমাদের আসবাবপত্র ছিল 1,25,000, আসবাবপত্র 1,25,000। দেন সেলাই মেশিন, সেলাই মেশিন ছিল আমাদের 25,000। মোটরসাইকেল 1,00,000, মোটরসাইকেল 1,00,000। এরপরে আমার হাতে নগদ ছিল 61,000, যেটা সমাপনী হাতে নগদ 61,000। এই হলো আমার মোট সম্পদ। এখন আমি দেখি আমার মোট সম্পদ কত। 1,50,000 যোগ 1,61,000, তাহলে যোগ করলে তো আমার 3,01,000, 3,01,000। এই হলো আমার মোট সম্পদ। মোট সম্পদ। এরপরে আমার দায় ও তহবিল, দায় ও তহবিল, দায় ও তহবিল। সেক্ষেত্রে আমার একটা দায় ছিল বছরের প্রথমে ঋণ। আমার ঋণ ছিল 50,000 টাকা। আর একটা কথা বারবার বলেছি, বকেয়া ভাড়া ছিল 3,000 টাকা। ভাড়া এখানে ব্যয়, খরচের বকেয়া দায়, সেজন্য এটা দায় হিসেবে আসবে। বকেয়া ভাড়া 3,000, 3,000। তারপর আছে আমার পারিবারিক তহবিল। তহবিল আমরা এটা ক হতে পাইছিলাম, ক হতে প্রাপ্ত। তোমাদের কাছে লেখা ছিল পারিবারিক তহবিল আমরা কত পেয়েছিলাম। পারিবারিক তহবিল পেয়েছিলাম আমরা 85,000। পারিবারিক তহবিল ছিল 85,000 যোগ আয়ের উদ্বৃত্ত, আয়ের উদ্বৃত্ত। আয়ের উদ্বৃত্ত আমরা খ নম্বরে পেয়েছিলাম, সেটা ছিল আমাদের 1,63,000, 1,63,000। তাহলে কত হচ্ছে 85,000 যোগ 1,63,000, 63,000। তাহলে যোগ করলে 2,48,000, 2,48,000। এই 2,48,000 হবে যোগ 3,000 যোগ 50,000, তাহলে 3,01,000। হ্যাঁ, আমরা মিলে গেছি, 3,01,000। মোট সম্পত্তি সমান মোট দায়, অর্থাৎ হিসাব সমীকরণ নিয়ম অনুযায়ী যে A=L+E, সেটা আমাদের মিলে গেছে। আমি বলছি আমরা আবার একটু দেখে নাও। প্রথমে আমার সম্পদ সমূহ, সম্পদ দুই জায়গা থেকে আসবে, একটা প্রারম্ভিক একটা সমাপনী। প্রারম্ভিক আমরা পেয়েছি আসবাবপত্র
1,25,000। আর সমাবের মধ্যে যেটা প্রধানত ছিল সেলাই মেশিন, মোটরসাইকেল আর নগদ দিতাম। টোটাল সম্পদ চাইছি আমি এখন 3,01,000। দায় ও তহবিল, এখানে দায় প্রথম আমার বছর প্রথম ছিল ঋণ ছিল 50,000, সমন্বয়ে বকেয়া ছিল 3,000। আর তহবিলের ক্ষেত্রে ক নাম্বার আমার প্রাইভেট পেয়েছি 85,000, খ নাম্বার আয়ের পেয়েছি 1,63,000, যোগ করছি 2,48,000। এই তিনটা যোগ করছি 3,01,000 মিলে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে ফোন করে জানাবে অথবা কমেন্ট করবে, ইনশাআল্লাহ তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারকে নিয়ে চিন্তা করবে, পারিবারিক সমৃদ্ধি কামনা করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।